হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা আয়নাইজেশন এনার্জি পড়ব। আয়নাইজেশন এনার্জির আরও কতগুলি নাম আছে, সেগুলি হলো আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনথ্যালপি। এখন আয়নাইজেশন এনার্জি কি? মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ মোস্ট লুজলি হেল্ড আউটারমোস্ট সেল ইলেকট্রন in ground state from an isolated gaseous atom is known as ionization energy or ionization potential। তাহলে কি, একটা অ্যাটমের সেটা গ্রাউন্ড স্টেটের এবং সেই অ্যাটমটা কি হতে হবে? আইসোলেটেড হতে হবে এবং তার সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন নির্গত করতে যে মিনিমাম এনার্জি লাগবে সেটাকে কি বলবো আমরা? আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, ধরো এই সর্ববহিস্থ কক্ষ এখান থেকে একটা ইলেকট্রনকে তোমাকে নির্গত করতে হবে। কোথায় নির্গত করতে হবে? ইনফিনিটিতে। তো যে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড সেটাকে আমরা বলবো আয়নাইজেশন এনার্জি। তাহলে একটা মিনিমাম এনার্জি তোমাকে এখানে দিতে হবে ইলেকট্রনটা রিমুভ করতে। তাহলে দেখো, যে একটা মেটাল যেটাকে আমাকে কোন স্টেটে নিয়ে যেতে হবে? গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। আচ্ছা, গ্যাসিয়াস স্টেটে নিয়ে গিয়ে তার গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রনকে নির্গত করতে কিছু পরিমাণ এনার্জি দিতে হবে, যেটাকে আমরা কি বলি? আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, তাহলে যদি আমরা এনার্জি দিই, তাহলে এর মেটালের সর্ববহিস্থ কক্ষ থেকে কটা ইলেকট্রন নির্গত হবে? একটা ইলেকট্রন নির্গত হয়ে যাবে। আচ্ছা, এই যে এনার্জিটা লাগছে এটাকে আমরা কি বলি? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ওকে। আচ্ছা, আবার দেখো, এই যে আয়নটা তৈরি হয়েছে তার যদি সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন নির্গত করতে হয়, তাহলে আরও কিছু পরিমাণ তোমাকে এনার্জি দিতে হবে, যে এনার্জিটার নাম হচ্ছে কি আমার? সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তাহলে এটা কি হয়ে গেল? 2+ হয়ে গেল, গ্যাস প্লাস কি ইলেকট্রন। আচ্ছা, আবার যদি এই 2+ আয়ন থেকে যদি একটা ইলেকট্রন তোমাকে নির্গত করতে হয়, তোমাকে আবার কিছু এনার্জি দিতে হবে, যেটাকে কি বলি আমরা? থার্ড আয়নাইজেশন এনার্জি। এটা কি হলো? M3+ আয়ন। ওকে। আচ্ছা, আরও একটা জিনিস দেখো, যদি আমরা এনথালপি দিয়ে প্রকাশ করি, এখানে তোমাকে এনার্জি যেটা লাগছে, এনার্জি যদি লাগে, তাহলে আমার কি রিয়াকশন? এটা এন্ডোথার্মিক রিয়াকশন, কিন্তু এটা পজিটিভ। ঠিক আছে, এনার্জি রিকোয়ার্ড। তাহলে এখানেও দেখো, সেটাও কী হবে? পজিটিভ হবে। এখানেও যে এনার্জিটা লাগবে সেটাও কী হবে? পজিটিভ লাগবে। বাট একটা জিনিস বলো তো, এখানে যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি লাগতো, সেকেন্ডে যদি আমরা আবার ইলেকট্রন নির্গত করতে, তাহলে কী হবে? বেশি এনার্জি লাগবে। থার্ডের ক্ষেত্রে কী হবে? আরও বেশি এনার্জি লাগবে, কারণ নিউক্লিয়াস দৃঢ়ভাবে আউটার মোস্ট ইলেকট্রনকে টানতে থাকবে, যত আয়ন ক্যাটায়ন তৈরি হবে। ওকে, যত ক্যাটায়ন তৈরি হবে কিন্তু তত কী হবে? এফেক্টিভ নিউক্লিয়াস চার্জও কিন্তু বাড়বে। ফলে নিউক্লিয়াস কী হবে? আউটার মোস্ট সেলে ইলেকট্রনকে দৃঢ়ভাবে নিজের দিকে টানতে থাকবে। তো সেই কারণে আমরা বলতে পারি, মানে ফার্স্ট আয়নাইজেশন এনার্জির তুলনায় সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কিন্তু আমার কী হবে? বেশি হবে, মানে বেশি এনার্জি রিকোয়ার্ড হবে। থার্ড আয়নাইজের ক্ষেত্রে কী হবে? আরও বেশি পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হবে। ওকে। আচ্ছা, সবসময় একটা জিনিস কী বলো তো, এই আইপি সবগুলোই সব ক্ষেত্রে এর ডেল্টা এইচের ভ্যালু কি আমার? পজিটিভ। তার মানে এটা কি প্রসেস? এই প্রসেসটার নাম হচ্ছে কিন্তু আমার এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস মানে এটা কি আমার? তাপ তোমার লাগছে, তাপ লাগছে মানে এটা কি আমার? তাপগ্রাহী বিক্রিয়া। ওকে। আচ্ছা, এদের ইউনিট যদি আমরা দেখি, দেখো, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ওকে। আচ্ছা, অথবা এটা কি হতে পারে? কিলো জুল পার কি হতে পারে? মোল হতে পারে, অথবা কি হতে পারে? কিলো ক্যালোরি পার কি হতে পারে? মোল হতে পারে। আচ্ছা, আরেকটা কনসেপচুয়াল কোশ্চেন, সেটা হচ্ছে কি, দেখো, আয়নাইজেশন এনার্জির যে ইউনিটটা কি? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। বাট যখন পোটেনশিয়াল হবে, দেখো এই একই জিনিসটা ভোল্ট পার অ্যাটম। পোটেনশিয়াল আমরা কি বলবো? ভোল্ট পার অ্যাটম। যখন এনার্জি আসবে, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। বাট মানে সব কিছু
মানে থিওরি কিন্তু একই রকমই হবে, শুধু এই জায়গাটায় একটুখানি পার্থক্য। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটা হচ্ছে কি আমার ভোল্ট পার অ্যাটম, তাছাড়া কিন্তু কোনো ডিফারেন্স কিন্তু এটা নেই। ওকে, এবার আমরা আয়নাইজেশন এনার্জি যে সকল ফ্যাক্টরের উপর নির্ভর করে সেগুলো আমরা দেখব। প্রথম যে ফ্যাক্টরটার উপর নির্ভর করে সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ। আয়নাইজেশন এনার্জি or ionization potential or ionization enthalpy inversely proportional to কিন্তু আমার atomic size, অর্থাৎ along the groove atomic size increases, ঠিক আছে। তা along the groove হচ্ছে কি আমার atomic size increase করছে, ফলে কি হচ্ছে, তার ফলে distance between nucleus and outermost cell electron increases, তার ফলে কি হচ্ছে তোমার আয়নাইজেশন এনার্জি কিন্তু বা আয়নাইজেশন পোটেনশিয়াল কিন্তু কমে যাচ্ছে, ডিক্রিজেস হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ হচ্ছে আমার নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট সেলের যখন ডিস্টেন্স বাড়বে তখন কিন্তু আমার কম এনার্জি লাগবে সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন কিন্তু নির্গত করতে। ওকে, তাহলে উইথ দ্য ইনক্রিজিং অফ অ্যাটমিক সাইজ আয়নাইজেশন পোটেনশিয়াল কিন্তু আমার ডিক্রিজ করছে। তাহলে আমরা অ্যালং দ্য পিরিয়ড কিন্তু এই জিনিসগুলো দেখব। এবার সেকেন্ড যে ফ্যাক্টরটার উপরে আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি নির্ভর করে সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটাকে আমরা কি বলি জেড এফেক্টিভ। দেখো আয়নাইজেশন পোটেনশিয়াল আর আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু কিন্তু জেড এফেক্টিভ, মানে জেড এফেক্টিভ বাড়লে কিন্তু আমার আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে। আচ্ছা, along the period from left to right জেড এফেক্টিভ কিন্তু তোমার জেড এফেক্টিভ ইনক্রিজ করে। আচ্ছা, জেড এফেক্টিভ কেন ইনক্রিজ করে? কারণ হচ্ছে কি আমার দেখো সেল কিন্তু ফিক্সড থাকে, নিউক্লিয়াসে কিন্তু আমার নতুন করে কি হয় প্রোটন অ্যাড হয় লেফট টু রাইট, তার ফলে কি হয় আমার অ্যাটমিক নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও বৃদ্ধি পায়, ফলে কি হয় সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনকে নিজের দিকে টানতে থাকে, তার ফলে কি হয় কিন্তু আমার জেড এফেক্টিভ কিন্তু ইনক্রিজ করে যায়। আর জেড এফেক্টিভ ইনক্রিজ করলেই কিন্তু আমার কী হয়ে যায় আমার নিউক্লিয়াস দৃঢ়ভাবে কিন্তু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনকে নিজের দিকে টানতে থাকে, তার ফলে কি হচ্ছে আয়নাইজেশন এনার্জি মানে যে এনার্জি লাগছে একটা ইলেকট্রনকে রিমুভ করতে সেটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি কিন্তু বা আয়নাইজেশন পোটেনশিয়াল কিন্তু ইনক্রিজ করছে। দেখো এই দুটো জিনিস যেটা শিখলাম, আচ্ছা এইটা আমরা কোথায় গিয়ে দেখব? এটা হচ্ছে অ্যালং দ্য কিসে দেখবো? এটা গ্রুপ। আচ্ছা এটা কোথায় দেখব? এটা অ্যালং দ্য কিন্তু পিরিয়ডে গিয়ে এটা দেখব। ঠিক আছে, তাহলে দুটো জিনিস দেখব। আচ্ছা আরেকটা জিনিস অ্যালং দ্য গ্রুপ, এটা আমরা যেটা করব সেটা কিন্তু আমার টপ টু বটম, ঠিক আছে, টপ টু বটম কিন্তু আমরা এটা দেখব, টপ টু বটম দেখব। এবার আমরা 3 নম্বর ফ্যাক্টর দেখব, সেটা হচ্ছে পেনিট্রেশন পাওয়ার অফ অরবিটালস। আচ্ছা পেনিট্রেশন পাওয়ার কি? পেনিট্রেশন অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে কি আমার অ্যাট্রাকশন, ঠিক আছে, অ্যাট্রাকশন ফোর্স। আচ্ছা অ্যাট্রাকশন ফোর্স কার অ্যাট্রাকশন ফোর্স? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স টুয়ার্ডস ইলেকট্রন। ওকে, আচ্ছা ধরো নিউক্লিয়াসের ধরো চারিদিকে যে অরবিটালগুলো আছে মনে করো, ধরো এটা হচ্ছে পিএক্স, এটা মনে করো পিওয়াই, এটা মনে করো পিজেড। ওকে, এটা তো পিএক্স পিওয়াই পিজেড। আচ্ছা এর চারিদিকে মনে করো তোমার আছে আমার এস অরবিটাল, এসও আছে মনে করো, এস সবাই একসঙ্গে আছে মনে করো, এটা এস অরবিটাল, এটা পি অরবিটাল। আচ্ছা সব থেকে ইলেকট্রন ডেন্সিটি কোথায় বেশি?
ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি এস, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তো সব থেকে ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি কোথায়? এস, পি, ডি, এফ। আমরা যদি ইলেকট্রন ডেন্সিটি বলি তাহলে সব থেকে এসের ওপর ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার কারণে তাহলে নিউক্লিয়াস সব থেকে বেশি কাকে অ্যাট্রাক্ট করবে? এসের ওপরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সব থেকে পেনিট্রেশন পাওয়ার কার বেশি হবে? এস অরবিটাল, তারপর কি পি অরবিটাল, তারপর কি ডি অরবিটাল, তারপর কি এফ অরবিটাল। সব থেকে বেশি পেনিট্রেশন পাওয়ার কি আমার এস অরবিটালে। কিন্তু ধরো একটা এক্সাম্পল তোমাকে দিলাম, ধরো তোমাকে দিল বেরিলিয়াম অ্যান্ড বোরন। তাহলে তোমাকে বললো যে কার আইপি বেশি হবে, আইপির অর্ডার তোমাকে বলতে বললো। এখন দেখো ইলেকট্রন বিন্যাস দিয়ে যদি তুমি দেখো, এটা কত 1:2:2, এটা কি 1:2:2, 2p1। তাহলে সর্ববহিস্থ কক্ষ কিন্তু 2s, এর সর্ববহিস্থ কক্ষ কি 2p1। তাহলে কোথায় কার প্রতি নিউক্লিয়াস অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে? এস এর প্রতি, যেহেতু আমার ইলেকট্রন ডেন্সিটি কার ক্ষেত্রে বেশি ডেন্স আছে? এস অরবিটাল ক্ষেত্রে। ওকে, তাহলে আর পি হচ্ছে ডিফিউজ, যেহেতু তাহলে কি হবে ইলেকট্রন ডেন্সিটি কম। তাহলে সব থেকে কিন্তু তোমার অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে এস অরবিটাল ক্ষেত্রে, ওই কারণে বেশি আমার আইপি লাগবে কার ক্ষেত্রে? বেরিলিয়াম অ্যাজ কম্পেয়ার টু কিন্তু আমার বোরন। ওকে, আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর ফ্যাক্টরের দিকে দেখব। 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে কি? স্টেবিলিটি অফ অরবিটালস, হাফ ফিল্ড অ্যান্ড ফুলি ফিল্ড অরবিটালস, অরবিটাল স্টেবিলিটি। ঠিক আছে, এবার আমরা হাফ ফিল্ড ও ফুল ফিল্ড অরবিটাল স্টেবিলিটির উপরে কিন্তু আমরা দেখব যে আয়নেশন পোটেনশিয়াল কীভাবে নির্ভর করে। তো আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিলাম, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। বললাম যে কার ক্ষেত্রে আইপি বা আইই বেশি হবে। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস তুমি দেখলে বুঝতে পারবে এটা কত 1:2, 2:2, 2p3, এটা কত 1:2, 2:2, 2p কত 4। ওকে, তাহলে এখানে কি পি কি হাফ ফিল্ড অরবিটাল, দেখো এটা হাফ ফিল্ড আছে, এখানে পি কটা ইলেকট্রন আছে? 4টে। এটা হাফ ফিল্ড না, এটা পার্শিয়ালি ফিল্ড। ওকে, তাহলে যেহেতু হাফ ফিল্ড আছে, তাহলে হাফ ফিল্ড আমরা জানি হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটি সব থেকে বেশি অ্যাজ কম্পেয়ার টু কি পার্শিয়ালি ফিল্ড। তাহলে কার ক্ষেত্রে আইপি বেশি হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে আইপি বেশি হবে। ওকে, তেমনি আমরা যদি বেরিলিয়াম বোরনের আগের যে এক্সাম্পলটা এর ক্ষেত্রেও নিই, সেক্ষেত্রেও আমরা বলতে পারি দেখো 1:2, 2:2, এটা 1:2, 2:2, 2p1। সেক্ষেত্রে দেখো এটাও দেখো ফুললি ফিল্ড, সেক্ষেত্রে আমার আইপি কিন্তু বেশি হবে। এই আগের যে এক্সাম্পলটা আমরা কিন্তু ফুল ফিল্ড অরবিটালের কনসেপ্ট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এর আইপির অর্ডার বেরিলিয়ামের ক্ষেত্রে বেশি অ্যাজ কম্পেয়ার টু কিন্তু আমার বোরন। ওকে, আচ্ছা, মেনলি এই 4টে ফ্যাক্টরের উপরে কিন্তু আমার পুরো আয়নেশন পোটেনশিয়াল কিন্তু নির্ভরশীল। এবার আমরা ট্রেন্ডস অফ আয়নেশন পোটেনশিয়াল দেব। প্রথমে অ্যালং দ্য পিরিয়ড দেখব। আচ্ছা, আমরা কি দেখেছি বলতো? অ্যালং দ্য পিরিয়ডে জেড এফেক্টিভ ইনক্রিজ করছিল, আয়নেশন পোটেনশিয়াল আর আয়নেশন এনার্জি কী হচ্ছিল আমার ইনক্রিজ করছিল। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলা দরকার, জেড এফেক্টিভ যখন ইনক্রিজ করে অ্যালং দ্য পিরিয়ড, সেক্ষেত্রে অ্যাটমিক সাইজও কিন্তু আমার ডিক্রিজ করে, আর সেই কারণে কিন্তু নিউক্লিয়াস দৃঢ়ভাবে আউটার মোস্ট ইলেকট্রনকে নিজের দিকে আরও টানতে পারে। ওকে, সেই কারণে কিন্তু আমার আয়নেশন পোটেনশিয়াল ইনক্রিজ করে। তো আমরা যদি দেখো প্রথম পিরিয়ড দেখি P1, P1-এর ক্ষেত্রে আমার কে কে আছে? হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। তাহলে সেক্ষেত্রে আমার আয়নেশন পোটেনশিয়াল কার বেশি হবে? মানে অ্যাজ ইউজুয়াল হিলিয়াম বেশি হবে। ওকে, আচ্ছা, যদি সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখি কীরকম হওয়া উচিত, দেখো কে কে আছে সেকেন্ড পিরিয়ডে? লিথিয়াম, তারপর কি বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ওকে, তো আমার দেখো যেরকম জেনারেল ট্রেন্ড হওয়া উচিত আমার এরকম হওয়া উচিত না, বাম দিক থেকে ডান দিকে কী হবে
বৃদ্ধি পাবে, লেফট টু রাইট আমার কী হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা আমি তাহলে এখানে লিখে দিই অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইট, ঠিক আছে, লেফট টু রাইট, তাহলে বৃদ্ধি হওয়ার কথা। বাট এখানে এই ট্রেন্ডটা কিন্তু ফলো করে না, এখানে কিছু কিছু এক্সেপশন দেখায়। আচ্ছা আমি এখানে তোমাকে দুটো জিনিস দেখিয়েছি, একটা হচ্ছে কি আরও দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে পেনিট্রেশন পাওয়ার, আরেকটা কি হাফ ফিল ফুল ফিট অরবিটাল স্টেবিলিটি। তো অ্যাকচুয়াল যে অর্ডারটা হয় সেই অর্ডারটা কি হয়, লিথিয়ামের পরে কি হয়, বোরন হয়, তারপরে কি হয়, বেরিলিয়াম হয়, তারপর কি হয়, কার্বন, তারপর অক্সিজেন, তারপর কি নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন, তারপর কি হয় আমার নিয়ন। এটা কিন্তু অর্ডার হয়। ওকে আচ্ছা তাহলে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে বলো তো, এখানে একটা চেঞ্জ হয়েছে, আরেকটা চেঞ্জ এখানে হয়েছে। ওকে তাহলে দেখো তুমি এখানে ইলেকট্রন বিন্যাসটা লিখলেই বুঝতে পারবে, এটা কত 1s2 2s2, এটা ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p1। তাহলে এখানে দেখো পেনিট্রেশন পাওয়ার এখানে বেশি, আবার কি এটা ফুল ফিল অরবিটাল, সেক্ষেত্রে আমার কি হবে, বেরিলিয়ামের আয়নেশন পোটেনশিয়াল বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু কি বোরন। তাহলে এটা এক্সচেঞ্জ হয়ে গেছে এই জায়গাটায়। আরেকটা এই জায়গাটা আমি বলেছিলাম সেটা হচ্ছে কি 1s2 2s2 2p কত 3, এটা কত 1s2 2s2 2p কত 4, তাহলে কোনটা হাফ ফিল্ড 2p3। তাহলে আমার 2p3 ক্ষেত্রে কী হবে, এখান থেকে ইলেকট্রন বের করতে আমার বেশি পরিমাণ এনার্জি লাগবে অ্যাজ কম্পেয়ার টু কি আমার অক্সিজেন, সেই জন্য দেখো অক্সিজেন থেকে নাইট্রোজেন চেঞ্জ হয়ে গেছে। ওকে তাহলে এইটা অর্ডার হবে। আচ্ছা সেক্ষেত্রে দেখো এবার পিরিয়ড 3 ক্ষেত্রে যদি আমরা আসি, পিরিয়ড 3 ক্ষেত্রে আমার কীরকম হবে, পিরিয়ড 3 কী আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর কি আর্গন। তাহলে আমার সেই দেখো কোথায় কোথায় চেঞ্জ হবে, একই রকমই কেস হবে, এই জায়গাটা একটা চেঞ্জ হবে, আর একটা চেঞ্জ কোথায় হবে, এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে তাহলে আমার অ্যাকচুয়াল অর্ডারটা কী হবে, সোডিয়ামের পরে অ্যালুমিনিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, তারপর সিলিকন, তারপর সালফার, তারপর ফসফরাস, তারপর ক্লোরিন, তারপর কিন্তু আর্গন হবে। ওকে আর্গনের ক্ষেত্রে কিন্তু বেশি এনার্জি লাগবে এর থেকে, এর আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন নির্গত করতে। তার মানে এদের ক্ষেত্রে আয়নেশন পোটেনশিয়াল সবথেকে বেশি, কারণ এরা দেখো এর ইলেকট্রোমিনাস দেখলে কী হবে, এটা হচ্ছে 3s2 3p কিন্তু 6, তাহলে এটা কিন্তু একদম ফুললি ফিল্ড, ওই কারণে আর্গনের ক্ষেত্রে সবথেকে বেশি হবে, এবং এটা জেনারেল টেন্টও বটে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা অ্যালং দ্য গ্রুপ দেখব। আচ্ছা অ্যালং দ্য গ্রুপ আমরা এবার টপ টু বটম দেখব। আচ্ছা আমরা কি শিখেছিলাম, যে টপ টু বটম অ্যাটমিক সাইজ কি করে, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে। হ্যাঁ আরেকটা জিনিস বলি, এখানে জেড এফেক্টিভ কিন্তু আমার সেম থাকে। হ্যাঁ আচ্ছা অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে, সেই কারণে কি হয়, আয়নেশন পোটেনশিয়াল বা আয়নেশন এনার্জি কি হয় আমার ডিক্রিজ করে, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা গ্রুপ 1 এর ক্ষেত্রে আসি, অ্যালকালি মেটালের ক্ষেত্রে, অ্যালকালি মেটালকে কি আছে, লিথিয়াম, তারপর কি আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ওকে ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ লিখছি না আমরা। তাহলে দেখো অ্যাটমিক সাইজ আমরা ইনক্রিজ করছে কি ওপর থেকে নিচে, তাহলে ইনক্রিজ করার জন্যে আমার হচ্ছে আয়নেশন পোটেনশিয়াল কী হবে, ডিক্রিজ করে সব থেকে বেশি কী হবে, লিথিয়াম। আবার গ্রুপ 2 যদি আমরা যাই অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখো আমার কী আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর কী আছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম নিচ্ছি না, রেডিও অ্যাক্টিভ, তো সব ক্ষেত্রে বেশি বেরিলিয়াম বেশি হবে, তারপর কী হবে ম্যাগনেসিয়াম, তারপরে এরকম করতে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এইভাবে যাবে। দেখো নাইট্রোজেন ফ্যামিলির ক্ষেত্রে যদি আমরা আসি, নাইট্রোজেন ফ্যামিলির ক্ষেত্রে কী হবে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে আমার সবথেকে বেশি কী হবে, নাইট্রোজেন, তারপর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি কী হবে, বিসমাথ হবে। ওকে বা যদি তুমি হ্যালোজেন ক্ষেত্রেও দেখো, হ্যালোজেন ফ্যামিলি। আচ্ছা নাইট্রোজেন ফ্যামিলির গ্রুপ কত, গ্রুপ 15, এটা কত গ্রুপ 17। তো সেক্ষেত্রেও দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাহলে আমার কার বেশি হবে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ওকে আচ্ছা যদি তুমি নিষ্ক্রিয় মৌলর ক্ষেত্রেও দেখো, ইনার্টের ক্ষেত্রে
গ্রুপ কত 18, সেক্ষেত্রেও দেখবে আর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে, রেডন নিচ্ছি না, রেডিও অ্যাক্টিভ। তাহলে দেখো, তাহলে আমার সবথেকে বেশি কী হবে, হিলিয়াম, নিয়ন, তারপর আর্গন, ক্রিপ্টন, তারপর কি জেনন হবে। ওকে, গ্রুপ 16টা তো দেওয়া হয়নি। গ্রুপ 16 হলে কী হবে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, সেক্ষেত্রেও কী হবে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, দেখো সবথেকে বেশি কী হবে, অক্সিজেন হবে। আচ্ছা, এখানে দুটো এক্সেপশন আছে, এক্সেপশনগুলো এবার দেখাই। এক হচ্ছে গ্রুপ 13, এটা হচ্ছে গ্রুপ 14। আচ্ছা, গ্রুপ 13-এ কে কে আছে বলো তো? গ্রুপ 13-এ, গ্রুপ 13-এ আছে কি আমার বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। ওকে, তাহলে হওয়া উচিত ছিল কি সবথেকে বেশি বোরন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম। আচ্ছা, গ্রুপ 14-এ কীরকম, কে কে থাকার কথা, কার্বন, ঠিক আছে, কার্বন, সিলিকন, তারপর কি জার্মেনিয়াম, তারপর টিন, তারপর কি লেড। তো সবথেকে বেশি কি কার্বন হওয়া উচিত, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, তারপর টিন, তারপর লেড হওয়া উচিত, এরকম হওয়া উচিত। বাট এই দুটো হয় না, কেন বলো তো? এখানে একটা ডিকনস্ট্রাকশন কাজ করে, কারণ এখানে ডি ব্লকের পরে কিন্তু প্রথম গ্যালিয়াম আসে, আবার ডি ব্লকের পরে প্রথম কিন্তু জার্মেনিয়াম আসে। তাহলে এখানে একটা ডি কি কনস্ট্রাকশন কাজ করে, এখানে একটা ডিকনস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা যে কনস্ট্রাকশন কাজ করে সেটা হচ্ছে কি এফ কনস্ট্রাকশন, ঠিক আছে। আর ডি কনস্ট্রাকশন আর এফ মানে এখানে হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। তাহলে এই ল্যান্থানাইট সংকোচনের ক্ষেত্রে এখানে কিন্তু একটা এক্সেপশন দেখায়। দেখো, সব থেকে ল্যান্থানাইট সংকোচন এখানে বেশি হওয়ার কারণে এই অর্ডারটা এরকম হয়ে যায়, বোরনের পরে থ্যালিয়াম হয়, তারপর গ্যালিয়াম হয়, তারপর অ্যালুমিনিয়াম হয়, তারপর ইন্ডিয়াম হয়, ঠিক আছে, এরকম হয়ে যায়। মানে থ্যালিয়াম বেশি হয়ে যায় গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়ামের থেকে, ঠিক আছে। আর এখানে যেটা হয়ে যায় কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, পিবি আর হচ্ছে কি এসএন। ওকে, এবার আমরা ডি ব্লকের ক্ষেত্রে দেখব। ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ 3-তে কী কী এলিমেন্ট আছে বলো তো? গ্রুপ 3টা আছে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম আর কি অ্যাক্টিনাম। তাহলে এদের ক্ষেত্রে ইন জেনারেল কিন্তু আমরা ল্যান্থানাইট, অ্যাক্টিনাইটের ক্ষেত্রে, তাহলে এটা আমার কত ডি বলো তো? এটা হচ্ছে আমার 3D গ্রুপ, 3D সিরিজ। এটা কি 4D, এটা কি আমার 5D সিরিজ, আর এটা হচ্ছে কি আমার 6D সিরিজ। ওকে, তাহলে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনামের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো এই সিরিজটাকে নিয়ে বেশি আমরা ডিসকাস করি না, এই তিনটে সিরিজ নিয়ে বেশি ডিসকাস করি, কারণ এখানে বেশিরভাগ ম্যানমেড আবার রেডিও অ্যাক্টিভ আছে। তো দেখো, আমার ইন জেনারেল আমার সব থেকে 3D বেশি হয়, তারপর কি 4D, তারপর কি 5D, এটা বেশি হয়, ঠিক আছে। বাট গ্রুপ 4 টু গ্রুপ 12-এর ক্ষেত্রে এই অর্ডারটা কী হয়ে যায়, সব থেকে বেশি হয়ে যায় কি আমার 5D, তারপরে হয় কি আমার 3D, তারপর হয় 4D। আচ্ছা, এর পিছনে কিন্তু সেই একই কারণ, সেটা হচ্ছে কি ল্যান্থানাইট সংকোচন, ল্যান্থানাইট কনস্ট্রাকশন, যার জন্য থ্যালিয়াম সব থেকে বেশি হয়েছিল। সেই ল্যান্থানাইট সংকোচনের জন্য কিন্তু আমার 5D, এখানে 5D ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী আসে বলো তো? 5D ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি 4F আসে। তাহলে এই 4F-এর যে কনস্ট্রাকশনের কারণে আমার 5D থেকে ইলেকট্রন বের করা কিন্তু বেশি কঠিন হয়ে পড়ে। সেই কারণে কিন্তু আমার অ্যাকচুয়াল অর্ডার থেকে, দেখো অ্যাকচুয়াল 3D, 4D, 5D, সেখানে দেখো 3D মাঝখানে চলে এসছে। ওকে, মানে উল্টে গেছে, জাস্ট 5D ফার্স্ট হয়ে গেছে। তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি আমার ল্যান্থানাইট সংকোচন। থ্যাংক ইউ।